আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম। রাষ্ট্র সংস্কারের দায়িত্ব কাঁধে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই সঙ্গে শপথ নিয়েছেন দুজন নবীন সহ ১৩ জন উপদেষ্টা। বঙ্গভবনে তাদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তবে ঢাকার বাইরে থাকায় শপথ নিতে পারেননি ৩ জন উপদেষ্টা। অরুণ গফুরের রিপোর্ট। ছাত্র জনতার সফল গণ অভ্যুত্থানের ৩ দিন পর এলো সে মাহেন্দ্রক্ষণ। বঙ্গভবনের দরবার হলে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে যেন দেখা মিলল খুঁজে ফেরা বাংলাদেশের। দেশ গড়ার ব্রত নিলেন বাংলাদেশের একমাত্র নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে করতালিতে স্বাগত জানান বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা, কূটনৈতিক ও বিশিষ্ট নাগরিকরা। এরপর শপথ নেন ১৩ উপদেষ্টা। সাবেক গভর্নর ডক্টর সালেহ উদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর আসিফ নজরুল, মানবাধিকার কর্মী আদিলুর রহমান খান, আইনজ্ঞ হাসান আরিফ, সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন, পরিবেশ কর্মী সৈয়দা রেজওয়ানা হাসান, ব্রতির প্রধান শারমিন মুর্শিদ, সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন, বিশিষ্ট আলেম ফাম ও খালিদ হাসান, উন্নয়ন কর্মী ফরিদা আক্তার, গ্রামীণ ব্যাংকের সাবেক চেয়ারম্যান নূরজাহান বেগম এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তিকে জ্ঞাপন করিব না বা কোনো ব্যক্তির নিকট প্রকাশ করিব না। ধন্যবাদ। ঢাকার বাইরে থাকায় পরবর্তীতে শপথ নেবেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা ফারুক ই আজম, সাবেক রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা ও ডাক্তার বিধান রঞ্জন রায়। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ এখনও স্পষ্ট করেননি রাষ্ট্রপতি। অরুণ গফুর, আরটিভি, ঢাকা। শিক্ষার্থীরা দেশকে পুনর্জন্ম দিয়েছে, তাদের কাছে কৃতজ্ঞ, দেশে ফিরে বললেন ডক্টর মোহাম্মদ ইউনূস। প্যারিস থেকে ঢাকায় ফিরে দুপুরে বিমানবন্দরে ডক্টর ইউনূস বলেন, আইন শৃঙ্খলা ফিরে আনাই হবে তার সরকারের প্রথম কাজ। কারো উপর হামলা করা হবে না। বিমানবন্দরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাসহ বিশিষ্টজনরা তাকে স্বাগত জানান। শাকিবুর রহমানের রিপোর্ট। হাল ধরতে দেশের মাটিতে এসেছেন ডক্টর ইউনূস। বিমানবন্দরে তাকে স্বাগত জানান ৩ বাহিনীর প্রধান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। উপস্থিত ছিলেন সরকার পতনের আন্দোলনে নেতৃত্ব দেয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ সহ অনেকে। ইউনূসকে দেয়া হয় ফুলের শুভেচ্ছা। বক্তব্য দেন নোবেলজয়ী। শুরুতেই আন্দোলন চলাকালে রংপুরে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদের কথা বলতে গিয়ে অশ্রুসিক্ত হন তিনি। আজকে আবু সাঈদের কথা মনে পড়ছে আমাদের, যে আবু সাঈদের ছবি বাংলাদেশের প্রতিটি মানুষের মনে গেঁথে আছে, এটা কেউ বলতে পারবে না। কি অবিশ্বাস্য একটা সাহসী যুবক, বন্দুকের সামনে দাঁড়িয়ে আছে। পুনর্জন্মে যে বাংলাদেশ পেলাম সে বাংলাদেশ যেন পূর্ণতা পায়, তার জন্য তার প্রতি বিশ্বাস রাখতে বললেন দেশবাসীকে। নতুন বাংলাদেশ নিয়ে দ্রুত গতিতে এগিয়ে যাওয়ার প্রত্যয় করেন। এরা এই দেশকে রক্ষা করেছে, এই দেশকে নতুনভাবে পুনর্জন্ম দিয়েছে, এবং এই পুনর্জন্মে যে বাংলাদেশ পেলাম সে বাংলাদেশ যেন অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে চলতে পারে, সেটাই হলো আমাদের শপথ। এই স্বাধীনতাটা আমাদেরকে রক্ষা করতেই হবে, শুধু রক্ষা করা নয়, এই স্বাধীনতার সুফল প্রতিটি মানুষের ঘরে পৌঁছাতে হবে, তা না হলে এই স্বাধীনতার কোনো দাম নেই। বিশৃঙ্খলা, সহিংসতা, এগুলো হলো অগ্রগতির বড় শত্রু। দেশবাসীর কাছে আমার আবেদন, আপনারা যদি আমার উপরে বিশ্বাস রাখেন, আমার উপরে ভরসা রাখেন, তাহলে নিশ্চিত করেন যে দেশে কোনো জায়গায় কারো উপরে হামলা হবে না। এর আগে ফ্রান্স থেকে দুবাই হয়ে দেশে ফিরেন শান্তিতে নোবেলজয়ী এই অর্থনীতিবিদ। শাকিবুর রহমান, আরটিভি,
ঢাকা। শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্ব দরবারে বাংলাদেশের উজ্জ্বলতম নক্ষত্র। একাধারে সামাজিক উদ্যোক্তা, ব্যাংকার, অর্থনীতিবিদ, সংগঠক ও সুশীল সমাজের নেতা। এদেশের তারুণ্য তাকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দেখতে চান। ডক্টর ইউনূসের অর্জনের কিছুটা জানাচ্ছেন আশিকুল আলম। ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল পুরস্কার জয়ী প্রথম বাংলাদেশি। ক্ষুদ্র ঋণ নামক অর্থনৈতিক ব্যবস্থার জনক তিনি। গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ইউনূস 2006 সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। সততা, জনগণের প্রতি সাহসী সেবা এবং একটি গণতান্ত্রিক সমাজের মধ্যে বাস্তববাদী আদর্শবাদের উদাহরণকে স্থায়ী করার ক্ষেত্রে ভূমিকা রাখায় পান ম্যাগসেসাইস পুরস্কার। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় প্রতিষ্ঠা করেন নাগরিক কমিটি। অন্যান্য বাংলাদেশিদের সাথে যুক্তরাষ্ট্রে মুক্তিযুদ্ধের জন্য সমর্থন সংগ্রহ করতে বাংলাদেশ ইনফরমেশন সেন্টার পরিচালনা করেন তিনি। স্বাধীনতার পর 1974 সালের দুর্ভিক্ষের সময়ে দারিদ্রতার বিরুদ্ধে শুরু হয় তার সংগ্রাম। বুঝতে পারেন স্বল্প পরিমাণে ঋণ দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে অত্যন্ত কার্যকরী হতে পারে। 1976 সালে প্রতিষ্ঠা করেন গ্রামীণ ব্যাংক, যা বিশ্বে তৈরি করে এক যুগান্তকারী মডেল। We call them new entrepreneurs. They build their own community, help each other. দেশের রাজনীতির ক্রান্তির লগ্নে 2007 সালের 1/11-তে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম এসেছিল, কিন্তু তাতে সাড়া দেননি তিনি। রাজনীতিতে নামার উদ্যোগ নিলেও ফিরে আসেন মোহাম্মদ ইউনূস। তবে 1996 এর তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন তিনি। বিশ্বখ্যাত এই ব্যক্তি আওয়ামী সরকারের রোষানলের শিকার হন। শ্রম আইন লঙ্ঘন সহ দেশ জুড়ে একাধিক মামলা দেয়া হয় তার বিরুদ্ধে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে পড়াশোনা করা মোহাম্মদ ইউনূস 1978 সাল থেকে 2021 সাল জাতীয় ও আন্তর্জাতিক সহ প্রায় 145টি পুরস্কার অর্জন করেছেন। পৃথিবীর বেশ কয়েকটি দেশের বিশ্ববিদ্যালয় থেকে 62টি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পান তিনি। চট্টগ্রামের সন্তান মোহাম্মদ ইউনূসের জন্ম 1940 সালের 28 জুন। আশিকুল আলম, RTV, ঢাকা। ছাত্র জনতার সমর্থনে ডক্টর ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কোটা সংস্কার আন্দোলন চলাকালে আহতদের রাজধানীর পঙ্গু হাসপাতালে দেখতে গিয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, অর্থনীতি সচল রাখা ও গণতন্ত্র ফিরিয়ে আনতে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করাই হবে অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ। রিপোর্ট করছেন জায়েদ রহমান। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে কেবল রাজধানীর আগারগাঁও অর্থোপেডিক হাসপাতালে চিকিৎসা নেন 684 জন। তাদের মধ্যে এখনো যারা ভর্তি আছেন তাদের দেখতে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এ সময় আহতদের আর্তনাদের কথা জানাতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন বিএনপি মহাসচিব। দলের পক্ষ থেকে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। আমি এখানে যে দৃশ্য দেখেছি, এই দৃশ্য দেখার মতো নয়। ছোট ছোট ছেলে, একেবারে শিশু, তারা পর্যন্ত এখানে আছে বুলেট ইঞ্জুরি নিয়ে। ছাত্ররা আছে, অসংখ্য ছাত্র ছোট ছোট কাজ করে, সিএনজি চালায়, ওয়ার্কশপে কাজ করে, এমনকি ফুড ডেলিভারি যে দেয় সে ছেলেটা পর্যন্ত এখানে বুলেট ইঞ্জুরি নিয়ে রয়েছে। ডক্টর ইউনূস সহ অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি পুরো জাতি আশাবাদী বলে জানান মির্জা ফখরুল। এই গোটা প্রবলেমটার একটাই মূল, সেটা হচ্ছে গণতন্ত্রের অভাব। সেই গণতন্ত্রকে ফিরিয়ে আনাটা হচ্ছে তার অন্যতম প্রধান কাজ। প্রথম তো হচ্ছে যে আপনার আইন শৃঙ্খলা রক্ষা, এটা আপনার প্রতিষ্ঠিত করতে হবে। অতি দ্রুত নির্বাচনের মধ্য দিয়ে আপনার গণতান্ত্রিক যে সরকার সেখানে প্রত্যাবর্তন করতে হবে। আর তৃতীয় হচ্ছে অর্থনীতিকে সফল রাখার জন্য সব রকম ব্যবস্থা নিতে হবে। অত্যাচারী সরকারের পতনে আবারও শুকরিয়া জানান বিএনপি মহাসচিব। জায়েদ রহমান, RTV, ঢাকা। দেশে নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য লিয়াজো কমিটি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই লিয়াজো কমিটির অন্তর্বর্তীকালীন সরকারকে পরামর্শ দান
সরকার, অংশীজন এবং ছাত্র জনতার সঙ্গে সমন্বয় করবে। এই লিয়াজো কমিটির পরামর্শে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের নির্বাচন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা 7:30টায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে এক সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম এসব কথা জানান। তারা বলেন, বর্তমানে এই কমিটিতে 6 জন আছেন, আগামীতে এটি বর্ধিত হবে এবং এর কার্যক্রমের পরিধিও বাড়ানো হবে। আগস্ট অভ্যুত্থান পরবর্তী আমরা একটি অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখার কথা বলেছিলাম। তো এই অন্তর্বর্তীকালীন সরকারের জন্য আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটি লিয়াজো কমিটি গঠন করা হয়েছিল এবং লিয়াজো কমিটি এই কাজটি করেছিল। অন্তর্বর্তীকালীন সরকারের অংশীজন নির্ধারণে লিয়াজো কমিটি প্রস্তাবিত হয়। মাহফুজ আলমকে সমন্বয় করে এটি ঘোষিত হয়। বাংলাদেশ রাষ্ট্রের যেই নতুন রাজনৈতিক বন্দোবস্ত হবে এবং সেখানে আমাদের যেই আন্দোলনের যে এই অংশীজনরা গভর্নমেন্টের অংশ হবেন বা তারা গভর্নমেন্টকে কীভাবে হচ্ছে এটাকে অ্যাকাউন্টেবল করে তুলবেন, ওই ক্ষেত্রে লিয়াজো কমিটি তার কাজ করে যাবে। শপথ গ্রহণের পরে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, নিষ্ঠুর স্বৈরাচারী সরকার দূর হয়ে গেছে। এই অভ্যুত্থানের মাধ্যমে সৃষ্ট সরকার দেশের প্রত্যেকের সরকার। কাল সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকলে নির্ভয়ের মতো প্রকাশের গণতন্ত্রে পূর্ণ স্বাদ গ্রহণ করবে। প্রত্যেককে নির্ভয়ে আনন্দের সাথে কর্মস্থলে আসার অনুরোধ করেছেন তিনি। সেই সাথে প্রত্যেকটি অপরাধের সুষ্ঠু বিচার করা হবে বলেও জানান তিনি। তিনি আরো বলেন, আমাদের ছাত্র জনতার জন্য কোনো কিছুই অসম্ভব না। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকতে পারলে বিজয় অবশ্যই হবে। এবং জগৎবাসীকে উপভোগ করার সুযোগ করে দেবেন। আমি জাতির পক্ষ থেকে প্রত্যেকে নির্ভয়ে আনন্দ চিত্তে নিজ নিজ কর্মস্থলে নিজ নিজ সামর্থ্য নিয়ে এগিয়ে আসতে অনুরোধ করছি। দেশের সকল মানুষকে আজ স্বাধীন, নির্ভয়, নিরুদ্বেগ থাকার জন্য নিশ্চয়তা দেওয়ার জন্য আমাদের ছাত্র শহীদরা প্রাণ দিয়েছেন। এই অভ্যুত্থানের মাধ্যমে সৃষ্ট সরকার দেশের প্রত্যেকের সরকার। এখানে থাকবে সকলের আকাঙ্ক্ষা পূরণের অধিকার। অরাজকতার বিষ বাষ্প এখন যেই ছড়াবে, বিজয়ী ছাত্র জনতা সহ মুক্ত মানুষের আইন শৃঙ্খলা বাহিনীর পূর্ণ শক্তি তাকে ব্যর্থ করে দেবে। নিষ্ঠুর স্বৈরাচারী সরকার দূর হয়ে গেছে। কাল সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে গণতন্ত্রের, সুবিচারের, মানবাধিকারের, নির্ভয়ে মত প্রকাশের পূর্ণ স্বাধীনতার জন্য সকলের স্বাচ্ছন্দ্যে জীবন ধারণের সুযোগ প্রদানের সচেষ্ট সরকারের ঘনিষ্ঠ সান্নিধ্য ও সহমর্মী পরশ দলমত নির্বিশেষে সবাই উপভোগ করবে। আন্দোলনের মুখে শেখ হাসিনার দেশ ছাড়ার পর সহিংস পরিস্থিতিতে হামলার শিকার হয়েছে সারা দেশের পুলিশের বেশিরভাগ স্থাপনা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানী ঢাকার থানা ও পুলিশ বক্স। হতাহতের ঘটনাও ঘটে। এই অবস্থায় নিরাপত্তার শঙ্কায় রাজধানীর থানাগুলো ছেড়ে চলে গেছেন পুলিশ সদস্যরা। আর এই সুযোগে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বেড়েছে প্রকাশ্যে ছিনতাই ও ডাকাতির ঘটনা। মাহিন আরাফাতকে সাথে নিয়ে ইকবাল অনেকের রিপোর্ট। গেল 5 আগস্টের পর রাজধানী সহ দেশের সব থানাই এখন পুলিশ শূন্য। এর সুযোগে একটি চক্র নেমে পড়েছে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে। প্রতিদিন রাত হলেই রাজধানীর পাড়া মহল্লায় দেখা দেয় ডাকাত আতঙ্ক। এ খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে সবাই সচেতনও করছে মানুষকে। অনেকেই আবার সাহায্যও চাচ্ছেন। রাত নামলেই ভয়ঙ্কর হয়ে ওঠে মোহাম্মদপুর, বছিলা সহ রাজধানীর অনেক এলাকার পরিবেশ। ত্রাসের রাজত্ব সৃষ্টি হয় বিভিন্ন আবাসিক এলাকায়। দেশ জুড়ে চলমান সহিংসতা ও আইনশৃঙ্খলা বাহিনীর অনুপস্থিতিতে বেপরোয়া নৈরাজ্য চালাচ্ছে দুর্বৃত্তরা। গতরাতে মিরপুর এলাকায় ছড়িয়ে পড়ে ডাকাত আতঙ্ক। মসজিদ থেকে মাইকিং করে এলাকাবাসীকে সতর্ক থাকতে বলা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে আছে সেনাবাহিনী। সহায়তার জন্য এলাকাভিত্তিক হটলাইন নম্বরও দেয়া হয়েছে। পাশাপাশি ডাকাতি বন্ধেও পাহারা বসিয়েছে এলাকাবাসী। রাত জেগে নিজ নিজ এলাকায় পাহারা দিচ্ছেন তারা। বছিলা ডেভেলপার সিটি হাউজিং এ কিছু দুষ্কৃতিকারী ঢুকেছে। গতকালকে যেহেতু আমরা শুনেছি পার্শ্ববর্তী আমাদের হাউজিং এবং গার্ডেন সিটিতে আজকে শুনেছি ঢুকেছে, আমরা ডেভেলপার সিটির সমস্ত বাসিন্দা আমরা একযোগে নেমে এসেছি তাদেরকে প্রতিহত করার জন্য। দেখেছেন ছোট ছোট ছেলে বিশাল বিশাল রাজধানী এলাকায় প্রবেশ করেছে। তো তাদেরকে আসলে এলাকাবাসী প্রতিহত করার জন্য প্রস্তুত আছে। সেই সাথে আর সেনাবাহিনী আমাদেরকে ওনাদের ফোন নাম্বার দিয়ে গেছে এবং বলেছে যে কোনো প্রয়োজনে তাদেরকে যোগাযোগ করতে। ডাকাত সন্দেহে কয়েকজনকে আটক করে সেনাবাহিনীর হাতে তুলে দেয় এলাকাবাসী। ইকবাল অনিক, RTV, ঢাকা।
রাজবাড়ী ৫ থানায় বৃহস্পতিবার বিকেল থেকে পুলিশের কার্যক্রম শুরু হয়েছে। জেলা পুলিশ সুপার আবুল কালাম আজাদ জানান, সাময়িক বিরতির পর পুলিশ সদস্যরা সব অভিমান ভুলে তাদের দায়িত্ব যথারীতি পালন শুরু করেছে। অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের উপস্থিতিতে টাঙ্গাইল সদর থানা খুলে দিয়েছেন পুলিশ সুপার গোলাম সবুর। এদিকে সিরাজগঞ্জে কর্মবিরতি পালন করছে পুলিশ কর্মকর্তা ও সদস্যরা। রংপুরে পুলিশ সদস্যরা কর্মবিরতিতে আছে। নড়াইল ও গাইবান্ধায় বিক্ষোভ করেছে পুলিশ লাইন্সের সদস্যরা। এছাড়া কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম হামলায় ক্ষতিগ্রস্ত ভৈরব থানা পরিদর্শন করেছেন। ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকার পতনের প্রভাব কাটতে শুরু করেছে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির কারণে জনমনে আতঙ্কের ছাপ রয়ে গেছে। এই পরিস্থিতিতে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলা উপজেলার সড়কে গণপরিবহন সহ যান চলাচল বেড়েছে। ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছে শিক্ষার্থীরা। গত রোববার বন্ধ হয়ে যাওয়া সারা দেশের সঙ্গে ট্রেন চলাচলের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এদিকে নিজের দেশকে ঢেলে সাজাতে কাজ করে যাচ্ছেন শিক্ষার্থীরা। পথঘাটের ময়লা আবর্জনা ধুয়ে মুছে পরিষ্কার করছেন। সেই সাথে নতুন বাংলাদেশকে কেমন দেখতে চান তা ফুটিয়ে তুলছেন গ্রাফিতি আর দেয়ালিকায়, যাতে যোগ দিয়েছে বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীরা। চলমান পরিস্থিতিতে বাংলাদেশ পুলিশ বিভাগ দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর পর রাজধানীর সড়কে শৃঙ্খলা রক্ষায় কাজ করছে ছাত্র জনতা, আনসার সদস্য ও ফায়ার সার্ভিসের কর্মীরা। এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বিকেলে রাজধানীর বিভিন্ন সড়কে ট্রাফিকের দায়িত্বরত স্বেচ্ছাসেবকদের মাঝে ছাতা, পানি ও বিস্কুট বিতরণ করেছে জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল RTV। আজ সেনাবাহিনীর তত্ত্বাবধানে খুলেছে নিউ মার্কেট। এদিকে আজও চতুর্থ দিনের মতো শিক্ষার্থীদের হাতেই সড়কের ট্রাফিক সিস্টেম। সব মিলে ধীরে ধীরে কাটছে দেশীয় ক্রান্তিকাল। গুটিসুটি পায়ে সব অস্থিতিশীলতার ইতি টানতে এমন চাঞ্চল্য শুধু রাজধানী জুড়েই নয়, পুরো দেশে লেগেছে দেশ সংস্কারের জোয়ার। আরও জানাচ্ছেন শাকিরা করিম। বেলা 10:30। 5 দিন পর সেনাবাহিনী নিরাপত্তায় খোলা হয় ঢাকা নিউ মার্কেট। এরপর থেকে সেনাবাহিনীর সদস্যরা টহল শুরু করে নিউ মার্কেটে। ফলে স্বস্তি ফিরতে শুরু করেছে ব্যবসায়ীদের মাঝে। যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য এ সময় সব ব্যবসায়ীকে সচেতন থাকার আহ্বান জানান 30 ফিল্ড আর্টিলারির অধিনায়ক। 24 ঘন্টা নিরাপত্তার আশ্বাসও দেন তিনি। আমরা তো সবসময় থাকবোই, বাট আমার একটা রিকোয়েস্ট থাকবে যাতে আপনারাও আপনাদের মতো করে আপনাদের সিকিউরিটির জন্য আরো শক্তভাবে ব্যবস্থা নেন। যে কোনো ধরনের দুষ্কৃতিকারী আসলে আপনারাও যাতে রুখে দিতে পারেন। তবে বিক্রেতারা বলছেন, দীর্ঘদিন দোকান বন্ধ থাকায় দোকান ভাড়া, বিদ্যুৎ বিল ও কর্মচারীদের বেতন দিতে বড় আকারে অর্থনৈতিক সংকটে পড়েছেন তারা। তবুও সব সমস্যা কাটিয়ে নতুন বাংলাদেশের স্বপ্ন তাদের চোখে। চাঁদাবাজি ছাড়া ঢাকা শহরে কোথাও ছিল না। কারা গেছে কারা আসছে এটা তো আপনারাও দেখবেন, এই অপেক্ষা করেন দেখার জন্য। এখন কাস্টমার নিশ্চিন্তায় খুশি মনে যে কটা কাস্টমারই আছে প্রত্যেকের মুখে হাসি। স্বৈরাচার বিরোধী হয়েছে, নতুন করে আমাদের একটা ভালো সরকার চাই। নিরাপত্তার নিশ্চয়তা পেয়ে মার্কেটে আসতে শুরু করেন ক্রেতারা। কয়েকদিন পরে আজকে মার্কেট খুলেছে, কেনাকাটা করতে আসছে, ভালোই লাগছে। কোনো ঝামেলা নাই, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে। মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর হাতে রণতুর্য। এ বিশেষণ বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের দিলে খুব একটা অমিল হবে না। আন্দোলন থেকে শুরু করে সরকার পতন, এরপর অস্থির দেশে নৈরাজ্যপূর্ণ সড়ক ব্যবস্থা, সব জায়গায় তাদের দৃপ্ত পদচারণা। পুলিশ বাহিনীর দেশে আহ্বান থাকবে আমাদের যে আমাদের সবার সাথে কাঁধ মিলিয়ে মানবিকভাবে সবার সাথে সহযোগিতা আমরা সুন্দর একটা দেশ গড়তে পারি, সেই লক্ষ্যে কাজ করবে সবাই। যারা আবার ওই লেজুর ভিত্তিক রাজনৈতিক দল গঠন করবে, নিপীড়ন অত্যাচার করবে, চাঁদাবাজি করবে, টেন্ডারবাজি করবে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আমরা হুঁশিয়ারি দিচ্ছি ভবিষ্যতে যেন এই ধরনের ভুল কোনো দল না করতে পারে। অমুক ভাইয়ের সালাম নিন, তমুক ভাইয়ের সালাম নিন, এমন পোস্টার যদি কেউ দেওয়ালে লাগাতে আসে, আমরা নিজেরা তাকে সালাম দিয়ে দেব। দেশটা একটু সঠিকভাবে চলাচল শুরু করলে আমরা আবার নিজেদের পড়ালেখা শুরু করব। শুধু শিক্ষার্থী নয়, প্রশাসনহীন সড়কে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন বিভিন্ন সংগঠনের সদস্যরাও। বর্তমানে যে ট্রাফিক ম্যানেজমেন্ট অবস্থা ভেঙে পড়েছে, এই অবস্থায় আমরা সাধারণ জনগণের পাশে দাঁড়িয়েছি। ভালো কোনো কাজ করতে গেলে সেটাই কোনো স্বার্থ থাকা উচিত না, আর স্বার্থ থাকার জন্য আমাদের দেশটা এখনো পিছিয়ে আছে। আমরা আবার লাঞ্চ আওয়ারে চলে যাব, আবার লাঞ্চ আওয়ারের পরে আবার ফার্ম থেকে আরেকটা 10 জনের টিম আসবে।
গত 4 দিন ধরে সড়ক মহাসড়কের দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশের দেখা নেই। আমার হাতে থাকা এই প্ল্যাকার্ডটির মতোই তারা তাদের কাজ ফেলে হারিয়ে গেছেন অতল গহ্বরে। তাদের ফেলে রাখা অসম্পূর্ণ কাজ কিন্তু দারুণভাবে পালন করছেন হাজারো কোমলমতি শিক্ষার্থী। শিক্ষার্থীদের আশা খুব শীঘ্রই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ট্রাফিক পুলিশ সড়কের ব্যবস্থাপনায় কাজে ফিরবেন এবং রাজধানী ফিরে পাবে তার চিরচেনা রূপ। শাকিলা করিম, RTV, ঢাকা। খেলার খবর। এ দলের আসন্ন পাকিস্তান সফরের জন্য প্রস্তুত বাংলাদেশ দল। বৃহস্পতিবার মূল মাঠে অনুশীলন করছে মিজানুর রহমান বাবুলের শিষ্যরা। এবারে সফরে পাকিস্তান এ দলের বিপক্ষে 2টি 4 দিনের ও 3টি 1 দিনের ম্যাচ খেলবে বাংলাদেশ এ দল। 10 আগস্ট ইসলামাবাদে পৌঁছবে এনামুল হক বিজয়রা। এরপর 13 ও 20 আগস্ট 2টি 4 দিনের ম্যাচ খেলবে বাংলাদেশ দল। 26 আগস্ট প্রথম ওয়ানডে, 28 ও 30 আগস্ট হবে বাকি 2টি ওয়ানডে। সিরিজটিকে বেশ গুরুত্ব সহকারে নিচ্ছে বাংলাদেশ, জানিয়েছেন দলের অধিনায়ক। রাতের সংবাদ এ পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।